অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? হ্যাঁ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে যে গুরুতর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে করেছেন, তারপরে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। তিনি পরিষ্কার বলেছেন যে বীরভূম থেকে পাথরের যে টাকা রাজকোষে আসে সেটা গত 1 বছরে যা ছিল আর লাস্ট 1 মাসে তার থেকে বেশি হয়েছে। কি বললেন তিনি বললেন গত বছরে ছিল 83 কোটি টাকা রাজকোষে এসেছিল, আর এবছরে নতুন সরকার গঠন হওয়ার পরে মাত্র 1 মাসে এসেছে 100 কোটি টাকা, অর্থাৎ বছরে 1200 কোটি টাকা এই পাথর থেকে আসবে, যেটা এসেছিল 83 কোটি টাকা গত 1 বছরে। এ তো তিনি একটা নিছক হিসেব দিলেন, কিন্তু তারপরে যেটা বললেন সেটা আরো মারাত্মক। তিনি বললেন এই যে বাকি টাকাটা, অর্থাৎ 1 বছরে 1200 কোটি টাকা আসার কথা, এসেছে মাত্র 83 কোটি টাকা। এই যে বাকি টাকাটা, সেই টাকাটা কোথায় গেল? বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে ওই টাকাটা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইতে চলে গেছে। বুঝতে পারছেন কত মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? একটা জিনিস কিন্তু আমরা সাংবাদিক হিসেবে জানি, বিধানসভার অভ্যন্তরে অসত্য কথা কিন্তু বলা যায় না। তিনি যেই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন কি কোনো মন্ত্রী হন কি বিরোধী দলনেতা হন অথবা কোনো বিধায়ক হন, তার পক্ষে অসত্য ভাষণ দেওয়াটা কিন্তু বিধানসভার অভ্যন্তরে একটা অপরাধ। কাজে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই অভিযোগ করছেন যে বীরভূম থেকে পাথরের টাকা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইতে চলে গেছে, তখন ধরে নিতে হবে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। প্রমাণ ছাড়া এত বড় অভিযোগ তিনি বিধানসভায় দাঁড়িয়ে করছেন, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। আর তা যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি, আমরা সবাই সেটা বুঝতে পারছি। আমরা দেখছি তাকে কোনোদিন সিআইডি ডাকছে, ইডি ডাকছে, সিবিআই ডাকছে, আর তিনি যাচ্ছেন এবং বলছেন যে সমস্ত রকমের সহযোগিতা করব তদন্তের স্বার্থে। কিন্তু এত বড় একটা প্রমাণ যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে আছে, আর মুখ্যমন্ত্রী যখন বারবারই গতকাল বিধানসভায় বলছিলেন যে যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না, অর্থাৎ এটা বোঝে পরিষ্কার তিনি বলেই দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না। আর সেই জন্যই বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া বোধহয় সময়ের অপেক্ষা। অন্ততপক্ষে শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় যা বলেছেন তা থেকে এটাই পরিষ্কার হচ্ছে। এখন দেখার অপেক্ষা যে ঠিক কোন কোন দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার হতে হয়, কারণ তার বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ রয়েছে। গরু পাচার, বালি পাচার থেকে শুরু করে পাথর খাদানের চুরি, নানা ধরনের অভিযোগ কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। কিন্তু স্পেসিফিক একেবারে বীরভূমের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় জানিয়ে দিয়েছেন যে টাকা গেছিল ক্যামাক স্ট্রিটে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, আর সেখান থেকে গেছিল দুবাইতে। শুধু তাই নয়, আরও একটা মারাত্মক কথাও তিনি বলেছেন যে পিএইচই দপ্তরের থেকে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে 10 কোটি টাকা গেছে আইপ্যাকের অ্যাকাউন্টে। এটাও মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগও কোনো প্রমাণ ছাড়া নিশ্চয়ই শুভেন্দু অধিকারী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন না। কাজেই বাকি সমস্ত ছেড়ে দিলাম, অন্ততপক্ষে দুটো যে গুরুতর অভিযোগ তিনি বিধানসভার অভ্যন্তরে আনলেন, তার পরিণতিতেই হয়তো আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হতে পারে। আর সেই কারণেই বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখা যাক আগামী দিন কি হতে চলেছে, সেটা ভবিষ্যতই বলবে।
সব থেকে শিক্ষিত এবং উন্নত মানসিকতার মানুষ কোন ধরনের মানুষ বলুন তো? যারা জানেন না তাদেরকে বলি, সব থেকে শিক্ষিত মানুষ হলো হিন্দু ধর্মের মানুষ। আপনি খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, মুসলিম যে কোনো ধর্মের মানুষই আপনি দেখুন না কেন, তারা যতই শিক্ষিত হোক না কেন, নাসার সায়েন্টিস্ট হতে পারে বা বিশাল বড় পোস্টে চলে গেছে সেটাও হতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা ধর্মীয় গোঁড়ামি রয়েছে। তারা হতে পারে অনেক উঁচু জায়গায় চলে গেছে, কিন্তু তাও কিন্তু নিজেদের ধর্ম সম্পর্কে খারাপ কথা বলবে না। অত উঁচু জায়গাতে গিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ধর্মীয় গোঁড়ামি রয়েছে। খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যেও রয়েছে, তারা চার্চ সম্পর্কে বা তাদের জেসাস ক্রাইস্ট সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। বা কোনো ধর্মের অন্য কোনো মানুষই, যে কোনো মানুষই, তারা নিজেদের ধর্ম সম্পর্কে একটা একটা ভয় রয়েছে, এই জন্য তারা মানে শ্রদ্ধাশীল নিজেদের ধর্ম সম্পর্কে। কিন্তু হিন্দু ধর্মের মানুষকে দেখুন, নিজেদের ধর্ম সম্পর্কেই নিজেরা কিন্তু গালাগালি দেবে, বলবে নিজেদের সংস্কৃতিকে অপসংস্কৃতি বলবে, নিয়ম কানুনকে বলবে কুসংস্কার, বা তারা যে কোনো মুহূর্তে ধর্মীয় যে কোনো আচার অনুষ্ঠান বা যা কিছু নিয়ম কানুন যা কিছু আছে সেগুলো যে কোনো মুহূর্তে ভাঙার জন্য যে কোনো স্টেপ নিতে পারে। তারা রাস্তায় দাঁড়িয়ে গোমাংসও খেতে পারে, তারা মূর্তি পুজোকে বলতে পারে যে এগুলোর কোনো মানে হয় না, এগুলো তো মূর্তি মাত্র, তার আবার কি মাথা কি মুন্ডু। আমাদের বেঙ্গলেও রয়েছে এরকম কিছু মানুষ, বিশেষ করে এক বিশেষ কমিউনিটির মানুষ রয়েছে, মানে একটা দল রয়েছে যারা মনে করে যে এইসব মূর্তি ফুর্তি পুজো করা এগুলোর কোনো ভ্যালু নেই। তারা সবসময় মানবতার ধর্মের কথা বলে, তারা গরিবের দুঃখে পাশে দাঁড়ায়, তারা শিল্প নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে বা ভারতের অর্থনীতি নিয়ে কথা বলে। কিন্তু যখনই ধর্মীয় সম্পর্কে কোনো কথা আসে তখন কিন্তু তাদের মানবতার ধর্মের কথা এত বেশি পরিমাণে মনে পড়ে যে নিজেদের ধর্মের মানুষের কেই মনে হয় যে সেটাই একমাত্র খারাপ, অন্য ধর্মের মানুষেরা খুব ভালো। এই জন্য তারা অন্য ধর্মের মানুষের পাশে সবসময় দাঁড়ায়। সেই ধর্মের মানুষের প্রতি তাদের দুঃখ, মানে দরদ, সেগুলো একদম উতলে পড়ে। কিন্তু নিজেদের ধর্মের মানুষের কথা বা নিজেদের ধর্মের কোনো একটা জিনিসকে বলুন, তারা বলবে যে এগুলো তো কোনো মানেই হয় না, এগুলো ধর্মের গোঁড়ামি। তাহলে আপনি বলুন প্রকৃত শিক্ষিত কে, হিন্দু ধর্মের মানুষ না অন্য কিছু? কারণ আপনি কখনো দেখেছেন অন্য ধর্মের কোনো মানুষ নিজেদের ধর্ম সম্পর্কে কোনো খারাপ কথা বলতে? কেন বলেন না? কারণ তাদের ধর্মীয় গোঁড়ামি রয়েছে। কিন্তু হিন্দু ধর্মের মানুষের প্রতি সেই গোঁড়ামিটা নেই, এই জন্য ওরা রামায়ণ মহাভারতকে কাল্পনিক বলতে পারে, বা আমাদের যে কালচারগুলো রয়েছে, আমাদের যে শাস্ত্রগুলো রয়েছে সেগুলো মানে বুজরুকি বলতে পারে, আমাদের সাধু সন্তদের উপর সন্দেহভাজন করতে পারে, মানে সন্দেহ করতে পারে। কিন্তু তারা লেনিন, মার্কস এরকম যুক্তিবাদী যারা মানুষ রয়েছে তাদেরকে কিন্তু আদর্শ হিসেবে নিজেদের নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারে, কারণ তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি নেই। তাই তাহলে বলুন তারা প্রকৃত শিক্ষিত কে? এই জন্যই বলছি যে যদি শিক্ষিত হতে হয় তাহলে একটু কম শিক্ষিত হন, এত বেশি শিক্ষিত হবেন না, কারণ কোনো কিছুই না বেশি ভালো না। অতিরিক্ত শিক্ষিত হয়ে